আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। ঋণ খেলাপিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে সংসদে জাতীয় পার্টির এমপিদের অভিযোগ। ঋণ মঞ্জুর করে ব্যাংক পরিচালকরা ভাগ নেন বলে মন্তব্য। রাজশাহী সিলেট দুই সিটিতেই আওয়ামী লীগ প্রার্থীর জয়। রাজশাহীতে তৃতীয় মেয়াদে মেয়র লিটন ও সিলেটে প্রথমবারের মতো আনোয়ারুজ্জামান। দেশের সম্পদ মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চান না বলেন প্রধানমন্ত্রী। বাতিল তত্ত্বাবধায়ক নিয়ে ইস্যু তৈরি করে আবারও 111-এর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ। গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল, তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ চারা বিতরণ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাধুবাদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইচ্ছাকৃত ঋণ খেলাপি ও তাদের সহযোগী ব্যাংক মালিকদের সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে সংসদে অভিযোগ করেছেন জাতীয় পার্টির এমপিরা। ঋণ মঞ্জুর করে ব্যাংকের পরিচালকরা এর ভাগ পান বলেও মন্তব্য করেন তারা। 16 বছরে দেশ থেকে 11 লাখ কোটি টাকা পাচার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই সংসদ সদস্যরা। পরাগ আজমের রিপোর্ট। বুধবার সংসদ অধিবেশন শুরু হওয়ার পর ব্যাংক কোম্পানি সংশোধন বিল 2023 নিয়ে আলোচনায় অংশ নেন এমপিরা। বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা বলেন, ব্যাংক ব্যবস্থায় সুশাসন আনতে না পারলে নতুন আইন করে লাভ নেই। হাজার হাজার কোটি ঋণ খেলাপি, এইটার ব্যাপারে কি হয়েছে? আপনারা এদের এত সুবিধা কেন দেবেন? 3 লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলাপি এখন আছে। বিরাট ধর্মের সাহেব দিয়া টাকা দেন, দিয়া ব্যাংকের টাকা, তো আমাদের টাকা, ওনার নিজের টাকা না। এই টাকা দিয়া 1 মাস পর্যন্ত প্রত্যেকটা পত্রিকার ফার্স্ট পেজ বা লাস্ট পেজ এত বড় বড় ছবি মাননীয় প্রধানমন্ত্রী হাতে দিচ্ছেন। সমস্ত দলীয় কর্মী এবং আত্মীয় স্বজনের স্বতন্ত্র ডাইরেক্টর বানান। তারা এই ব্যাংকে ঢোকে শুধু ঋণ দেওয়ার জন্য। এই ঋণগুলো দিয়ে তারা এখান থেকে একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, 2 কোটি টাকা সে ওখান থেকে নিয়ে নিল। কিন্তু ঋণ খেলাপিটা তো এই ইচ্ছাকৃত ছাড়া, বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃত ছাড়া কেউ না। একটি ব্যাংক, আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 22,000 কোটি টাকা তার ফল্ট, এটা অডিট রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের। সেই ব্যাংকের মালিক দেখি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকে। 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। সেই আইনে তো আমরা এই পাচার রোধ করতে পারলাম না। এরপর কিছু সংশোধনী গ্রহণ করে ব্যাংক কোম্পানি সংশোধন বিল 2023 পাশের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। ব্যাংক কোম্পানি সংশোধন বিল 2023 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। কিছু সংশোধনী প্রস্তাব আমলে না নেওয়ায় জাতীয় পার্টির এমপিরা সংসদ থেকে ওয়াকআউট করেন। এর মধ্যেই বিলটি পাশ হয়। ঠিক আছে। পরে বাজেট আলোচনায় আবার ফিরে আসেন জাতীয় পার্টির এমপিরা। নিত্যপণ্যে মূল্যস্ফীতির সমালোচনা করেন তারা। চিনি, এই তেল, এই চাল, এগুলোর দাম কত বেড়েছে আপনি সেইটার হিসাব নেন। সাধারণ জনগণের জন্য দাম কতটুকু বেড়েছে, কতটুকু সত্যিকার মূল্যস্ফীতি হয়েছে, সেই ইয়েগুলো আনেন, আপনি দেখবেন একটা ভিন্ন চিত্র। তবে বিরোধী দলের এমপিরা বাজেটের সমালোচনা করলেও সরকারি দলের সদস্যরা বাজেটের প্রশংসা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে বড় জয় পেয়েছেন আওয়ামী লীগের 2 মেয়র প্রার্থী। তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। তিনি 1,60,209 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মুর্শিদ আলম পেয়েছেন 13,483 ভোট। সিলেটে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি 1,19,991 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল পেয়েছেন 50,862 ভোট। এর আগে 2 সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি। রাজশাহীতে শিল্প বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন AHM খায়রুজ্জামান লিটন। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তাকে সাথে নিয়ে সোমা ইসলামের রিপোর্ট। বিএনপিবিহীন সিটি নির্বাচনের শেষ ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশও ভোট বর্জন করে, তবে নির্বাচনে এর প্রভাব পড়েছে কমই। বৃষ্টির বাধা উপেক্ষা করেই দিনভর কেন্দ্রে ভিড় করেছে রাজশাহীর ভোটাররা। দুর্বল প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বড় জয়ের ইঙ্গিত ছিল আগেই। ভোটের ফলাফলে তারই প্রতিফলন দেখা গেছে। জনরায় পাওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আবারও প্রত্যয় জানিয়েছেন রাজশাহীর মেয়র। ধন্যবাদ আমার রাজশাহীবাসীকে দিই, তারা আমার দলের নেতাকর্মী সহ পুরো রাজশাহীবাসী যে আমাকে ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, এইটার প্রতিদান আমাকে দিতে হবে। আমি কাজ করে সেটা দেখাতে চাই। আমি যেটা করব সেটা হচ্ছে সরকারের সঙ্গে আমার জনগণের মধ্যে একটা সেতু হিসাবে কাজ করব। তাদের দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত নিয়ে যাব। রাজশাহীতে শিল্পপতিদের নিয়ে আসার জন্য, উদ্যোক্তাদের আনার জন্য যা যা করা দরকার তাই আমি করব এবং আমার প্ল্যানিংয়ে আছে ইনশাল্লাহ আগামী 2 থেকে 3-4 বছরের মধ্যে প্রায় 30,000 তো কাছাকাছি কর্মসংস্থান হবে, বাকিটা 5 বছরে। নির্বাচন বর্জন করলে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে আরও। নির্বাচন থেমে থাকবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে আজকে এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। জনগণ আগামী সংসদ নির্বাচনেও উন্নয়নের পক্ষে রায় দিবে, তারা আসুক বা না আসুক। অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে রাজশাহীতে মোট 52% ভোট পড়েছে। সোমা ইসলাম, চ্যানেল আই, রাজশাহী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়ে বড় জয় পেলেন আনাউরুজ্জামান চৌধুরী। নিজের জীবন দিয়ে হলেও সিলেটবাসীর স্বপ্ন পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নবনির্বাচিত মেয়র বলেছেন, সিলেট নগরীকে স্মার্ট ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে চান তিনি। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে 1 মাসের ব্যবধানে 5 সিটিতে ভোটের লড়াই, যার 4টিতে জিতে জনভিত্তি যাচাই করে নিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সবশেষ সিলেট সিটি নির্বাচনের ফলে জয়ের হাসি সরকার দলের প্রার্থীর। জাতীয় পার্টির প্রার্থীকে দ্বিগুণের বেশি ভোটে হারিয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। সর্বোচ্চ ভোট পেয়েছেন। সর্বোচ্চ ভোট পাওয়ায় ওনাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরী গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মেয়র পদে বিজয়ী আনোয়ারুজ্জামান চৌধুরী। এই সিলেট একটি সুন্দর স্মার্ট নগরী হবে। সিলেটের মানুষ সবাই ভালো থাকবে, কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমি বলেছি যে আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছি, আমার বক্তৃতায় বলেছি, সিলেটে কোনো ভূমিকাকু দালাল, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী এটা জিরো টলারেন্স। কারণ আমাদের যে আধ্যাত্মিক নগরী, আমাদের যে পর্যটক নগরী, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে একটি হাইটে নিয়ে গেছেন। এখন যদি এখানে মানুষ সেফ ফিল না করে তাহলে কিন্তু মানুষ ইনভেস্ট করতে আসবে না। আমরা চাই এখানে মানুষ মিলিয়নস অফ পাউন্ড ইনভেস্ট করবে এবং হাইটেক পার্ক, হাইটেক সিটি এগুলোতে চাই এবং আমাদের বাচ্চাদের জন্য আমরা সিটি হাব করতে চাই, তারা আউটসোর্সিং করবে। তো লেভেল প্লেইং ফিল্ড মানে এখানে নিরাপদ থাকবে, যেরকম মায়ের কুলে বাচ্চারা থাকে এরকম এই শহরের মানুষ, আমাদের মুরব্বী, আমাদের মা বোন, যুবক ছাত্র। এবং আমি বিশ্বাস করি আমার কথা শুনেই কিন্তু একটা বিশাল গ্রুপ অফ পিপুল তারা আমাকে সম্মানিত বুড়া, তারা আমাকে ভোট দিয়েছেন। তো আমি তাদের বিশ্বাসের জায়গায় আঘাত করতে চাই না। নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া এবং ইভিএমে ধীরগতির অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করায় ভোট পড়েছে 46.71%। সিলেট সিটিতে আগের 3 নির্বাচনে ভোট পড়েছে 62 থেকে 75% পর্যন্ত। ভোটার উপস্থিতি অনেকটা কমে গেলেও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। লুৎফর রহমান সোহাগ,
চ্যানেল আই। সেন্ট মার্টিনস দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকতে সমস্যা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের সম্পদ কারো কাছে মুচলেকা দিয়ে ক্ষমতা চান না বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, ভোট, ডাকাতি নাকি উন্নয়ন, কোনটা মানুষ চায় তা তাদেরই বেছে নিতে হবে। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও এই ইস্যুতে সাংবিধানিক সংকট সৃষ্টি করে তারা কি 111-এর মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এমন দৃঢ় উচ্চারণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে যেন আরও বলিষ্ঠ হয়ে ওঠে। কাতার ও সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শুধু ওই সফরকে কেন্দ্র করেই নয়, প্রশ্নোত্তর পর্বে উঠে আসে 5 দেশের জোট, ব্রিক্সে যোগদান, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিকল্প আর্থিক ব্যবস্থাপনা, আগামীর জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী রাজনৈতিক দলসহ নানান ইস্যু। এখন আবার তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। তো যে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে খালেদা জিয়ারই উক্তি ছিল যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই। এখন তারা আবার একবার যেটা তারাই বাদ দিচ্ছে এবং এই পদ্ধতিটা তারাই নষ্ট করেছে, সেইটাকে আবার তারা ফেরত চাচ্ছে যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী বা সরকার প্রধান আর একজন নির্বাচিত সরকার প্রধান দ্বারাই প্রতিস্থাপিত হবে, এর বাইরে আর কিছু অনির্বাচিত কেউ আসতে পারবে না। এটা যেমন উচ্চ আদালতের রায় আছে, আবার আমাদের সংবিধানেও কিন্তু সেটা আছে। এটা সকলে জানে, জানার পরেও আমি জানি না কেন এই সাংবিধানিক জটিলতা সৃষ্টির কেন চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যটা কি? যে তারা কি গণতান্ত্রিক ধারাবাহিকতা চান, অর্থনৈতিক উন্নতি চান, দেশের মানুষের কল্যাণ হোক সেটা চান, নাকি আবার সেই ওই 2007-এর মতো তত্ত্বাবধায়ক সরকার, আবার সেই ইমার্জেন্সি, আবার সেই ধরপাকড়, সেইগুলি চায়? পর্যাপ্ত উৎপাদন থাকলেও যারা বাজারে দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সরকার প্রধান। সচেতন হতে বলেন সংখ্যালঘুদের নিয়ে চালানো অপপ্রচারের বিরুদ্ধেও। আজকে যে বিএনপি সহ কিছু দল মাঠে নেমেছে, তাদের অসুবিধাটা কোথায়? সমস্যাটা কি? এত ইনফ্লেশনের মধ্যেও মানুষের খাবারের অভাবটা তো ওভাবে হচ্ছে না। হ্যাঁ, একটু চাপে আছে মানুষ, আমি জানি, সে কষ্টটা আমি বুঝি বলে আমাদের প্রচেষ্টা আছে। এই 14.5 বছর আমরা এই অগ্নি সন্ত্রাস, মানে মানুষ খুন, যত রকমের অপপ্রচার, এই সবগুলি মোকাবেলা করেই কিন্তু দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেটাই মানুষ চাইবে, না আবার সেই মানে সন্ত্রাস যুগে প্রবেশ করবে, ভোট ডাকাতির যুগে প্রবেশ করবে? জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি। যারা এদেশের গণতন্ত্র হরণ করে গণতন্ত্রের প্রবক্তা সেজেছে, স্বাভাবিকভাবে তারা কখনো এদেশের কল্যাণ চাবে না। তারা একটা ঘোরলাটে পরিবেশ সৃষ্টি করতে চাইবে। আমাদের দেশে যারা সচেতন নাগরিক, তারা এসবকে গুরুত্ব কেন দেবে? তারা তো বিচার করবে 2009-এর আগে বাংলাদেশ কোথায় ছিল, 14.5 বছর পরে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। ওই কে বলল পেন্দি খাম ধরে কান্দি, গ্রামে একটা কথা আছে, তা আমি অত বিশ্বাস করি না। আমার আত্মবিশ্বাস আছে যে আমি দেশের মানুষের জন্য কাজ করছি। ঠিক আছে, মানুষের জন্য কাজ করছি, মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে, না হয় না দেবে, না দিলে আমি নাই থাকবো না। আমি কি মানুষের ভোট চুরি করতে যাব? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কেমন প্রার্থী বেছে নেওয়া হবে এমন প্রশ্নে আওয়ামী লীগ সভাপতির স্বভাবসুলভ উত্তর, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটা আমি বেছে নেব। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। 3 দিনের এই সফরে বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে তিনি জিল বাইডেনের সঙ্গে ভার্জিনিয়ায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে 135টি দেশের নাগরিকদের সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন।
এছাড়া নিউ ইয়র্কে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার অংশ হিসেবে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা প্রশাসক কর্মসূচি উদ্বোধন করেন। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান কার্যক্রমে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে সারা দেশে বৃক্ষরোপণের অংশ হিসেবে সিরাজগঞ্জেও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারি কলেজ ও সদর উপজেলার গজারিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ সিরাজগঞ্জে প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এখানে ফলদ, বনজ, ঔষধি নানা ধরনের গাছ লাগানো হয় এবং ভিক্টোরিয়া কলেজ এবং সরকারি কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই গাছ রোপণ করা হয়। সিরাজগঞ্জের আপামর যে জনসাধারণ আছেন ওখানে তারা সবাই মিলে কিন্তু এই বৃক্ষরোপণের কর্মসূচিকে পালন করেছেন। আমরা এই ধরনের কার্যক্রম যদি ছড়িয়ে দিতে পারি এই সিরাজগঞ্জের মতো, তাহলে কিন্তু বাংলাদেশের যে উষ্ণতা এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। পাশাপাশি জলবায়ুর যে পরিবর্তন সেখানেও কিন্তু গাছের একটা বিশাল ভূমিকা আছে। আমরা সবাই যখন একসাথে এগিয়ে আসব তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা। ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ প্রতিবেশ রক্ষায় গাছের গুরুত্ব বর্ণনা করেন অতিথিরা। তাপমাত্রা বৃদ্ধির কারণে যে সমুদ্রের লেয়ার বেড়ে যাওয়ার কারণে আমরা একসময় হয়তো ক্ষতিগ্রস্ত হব। এই যে সবচেয়ে ভালনাবল অবস্থায় আছে, এ থেকে উত্তরণের জন্য আমাদের এই প্রকৃতিকে ঠিক রাখার কোনো বিকল্প নাই। সবুজের প্রতি ভালোবাসা, আপনাদের যেমন স্লোগান সবুজে সাজায় বাংলাদেশ, অসাধারণ একটি স্লোগান। এই বোধটা, এই অনুপ্রেরণাটা আমাদের ছড়িয়ে দিতে পারছি, আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, এটি একটি অসাধারণ। যে আমরা যে যার অবস্থান থেকে যদি একটি ফলদ, বনজ এবং একটি যদি ঔষধি বৃক্ষরোপণ করতে পারি, তাহলে আমরা কিন্তু একই সাথে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে, আমাদের অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে। বৈশ্বিক এই প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে আমাদের বৃক্ষরোপণ অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রকৃতি এবং জীবন ক্লাবের সাথে আমরা সহযোগিতা দিয়ে সামগ্রিকভাবে আমরা এই অভিযানকে আরো এগিয়ে নিয়ে যাব। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করে একাত্মতা জানান সিরাজগঞ্জ সরকারি কলেজ ও গজারিয়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরাও চাই যে আগামী দিনে সবুজে যে সাজানোর যে অঙ্গীকার প্রকৃতি জীবন ক্লাবের, এটি সফল হবে। ভিক্টোরিয়া হাই স্কুলের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি, সেই সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমরা সকলে উজ্জীবিত ছিলাম। যত বেশি বৃক্ষরোপণ করবেন আসলে ততই প্রকৃতিতে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে। চলতি বর্ষা মৌসুম জুড়েই এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে যৌথভাবে আমি সিরাজগঞ্জের বুকে অন্তত 20,000 গাছ রোপণ করার চেষ্টা করব। সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির সহযোগিতায় ছিল স্থানীয় কৃষি বিভাগ, লাম এন্টারপ্রাইজ ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সাবরিনা হাসান, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর থাকছে বিরতির পর আবার আমন্ত্রণ জানাই। এবারে কৃষি সংবাদ। যশোরের শার্শা সহ বেনাপোলের বিভিন্ন খামারে গরু মোটা তাজা করার কার্যক্রম চলছে।
গরু লালন পালনে খামারিরা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেছেন। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট নাটোরের তেবাড়িয়ায় পশু বেচা বিক্রি এখনও তেমন জমে ওঠেনি। যশোর থেকে আকরামুজ্জামান ও নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যশোরের শার্শা ও বেনাপোলে চাহিদার অতিরিক্ত কোরবানির পশু মজুত করা হয়েছে। গরুর লালন পালন লাভজনক হওয়ায় এলাকায় ডেইরি খামারের সংখ্যাও বেড়েছে। এবার ৩০,০০০ টাকা মন দরে গরু বিক্রি হচ্ছে। অন্যান্য যে কোনো এলাকার চেয়ে এ অঞ্চলে দাম কিছুটা কম হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসছেন। আছে বুটির খোলা, মসুরি খোলা, তারপর আছে আপনার গমের ভুসি, তারপর আপনার এই কুড়া, হরিয়ানা আছে, জার্সি গরু আছে, এরিয়া আছে, এগুলোই আছে, আর বেশি নাই। তো বাংলাদেশের গরু ওই হাটের থেকে কিনে আনে। এখান থেকে আমরা গরু ক্রয় করে নিয়ে গিয়ে ঢাকায় নিয়ে বিক্রি করব কিংবা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করব। একদম দেখো অনেক বড় বড় গরু এই খামারে আছে, যা হচ্ছে 15 মণ 20 মণ এবং দামও অনেক সস্তা। যে গরুগুলো অন্যান্য জায়গায় আছে হয়তো 10 লাখ 15 লাখ পাওয়া যাবে, এগুলো অনেক কম, 4 লাখ 5 লাখ টাকা যে গরুগুলো পাওয়া যাচ্ছে। যশোরে কোরবানির জন্য 5,000-এর বেশি পশু প্রস্তুত করা হয়েছে। দানাদারের পরিবর্তে কাঁচা ঘাস খাইয়ে গরু হৃষ্টপুষ্ট করার কারণে খামারিরা এবার বেশি লাভবান হবে বলে আশা করছি। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট নাটোরের তেবাড়িয়া হাট। এবার এখনো হাটটি জমে ওঠেনি। ক্রেতারা বলছেন হাটে গরুর দাম বেশি। বিক্রেতাদের অভিযোগ হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। আমি একা একা গরু কিনতে আসছি, আমার টাকার কোনো সিকিউরিটি না, যে বিক্রি করবে তাদেরও কোনো সিকিউরিটি না, যে বিক্রি করে যে গরু বিক্রি করে যে টাকা পয়সা নিয়ে যে নিরাপদে বাসায় যাবে এদের ধরনের কোনো সিকিউরিটি নাই। কোনো পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই। 5টা নিয়ে দাঁড়ায় আছে, এখন একটাও বেচা হয়নি। হুট করে আসে আজ গরু কিনতে আসে, ঈদের হাট যে বেশি দিবে এটা জানে না, এই জন্যই ওরা অভিযোগ করছে। ইজারাদাররা জানান এ বছর 6% হারে হাসিলের টাকা বাড়ানো হয়েছে। যে বেশি তাপদাহ এবং গরমের কারণে এবং এই সমস্ত গরমের কারণে যারা কুরবানি দিবে তারা ম্যাক্সিমাম অনলাইনে গরু ক্রয় করছে এবং খামার থেকে সরাসরি তারা গরু ক্রয় করছে। এই কারণে হাটে গরু আমদানি কম। হাটে পশুর তাৎক্ষণিক চিকিৎসায় প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা তৎপর রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে এদেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য। হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। প্রকৃতি সংবাদে দেখুন জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য। আশঙ্কা রয়েছে, তাই জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনে বিপন্ন জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11টা 30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে খেলার খবর।